দর্শক, আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং সংসদের বাইরে দীর্ঘদিন পর আবারও বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এই বাজেটের নানান বিষয় নিয়ে আমরা গত 2 সপ্তাহ ধরে আমাদের এই আয়োজন বাজেটের 16 আনা নিয়ে আপনাদের সাথে আছি, এবং আজকে আমরা বাজেটের দিনে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথিকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে। একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ এবং এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আপনি এসেছেন। আমরা স্বাগত জানাতে চাই বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বরেণ্য অর্থনীতিবিদ পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে এসেছেন। দর্শক, আপনাদের সাথে আছি পুরো সময় জুড়ে। আমি হোসাইন শাহাদাত, আপনাদেরকে জানাবো বাজেটের নানান বিষয়, সেই সাথে আমরা শুনবো আমাদের আজকের অতিথিদের ভাবনা। আমরা শুরুতেই যেতে চাই যে এবারের বাজেট আসলে কেমন হতে যাচ্ছে, এক নজরে বাজেটের কিছু তথ্য আমরা দেখতে চাই। আমরা যদি দেখি যে এবারের বাজেটের আকার হতে যাচ্ছে 7,90,000 কোটি টাকা, যেটি আসলে গতবারের বাজেট চেয়ে 7,000 কোটি টাকা কম। বাজেটে উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয় হবে 5,44,000। পরিচালন ব্যয়ে কিন্তু বেশ কাটছাট করা হয়েছে। এবার ঘাটতি থাকছে 2,26,000 কোটি, এবং ব্যাংক ব্যবস্থা থেকে সেখানে নেওয়া হচ্ছে 1,05,000 কোটি টাকার পরিকল্পনা করছেন অর্থ উপদেষ্টা। আর এই পরিস্থিতি, ওভারঅল বাজেট, আমি শুরুতেই যেতে চাই জনাব আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছে, যে সরকার বলছে যে এই বাজেটটি অন্যান্য বাজেটের চেয়ে কিছুটা ব্যতিক্রম। সেটি ব্যতিক্রম আসলে তারা বলছেন এটি বাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা তারা ধরছেন না। সেই জায়গাটা থেকে তারা এটিকে বাস্তবমুখী বলছেন, বাস্তবায়নযোগ্য বলছেন। আপনি ব্যবসায়ী হিসেবে আপনি তার সরকারের এই যে আশা বা সরকারের যেই চিন্তাভাবনার সাথে আপনি একমত কিনা? যে কথাটা আপনি বলেন, ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা ভাই বোনদের ধন্যবাদ জানাই, এবং আমাকে এবং জাহিদ ভাইকে একত্রে আনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শুনুন, একটা জিনিস, বাজেটের নিজের একটা চরিত্র থাকে। সেই চরিত্রর যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা খোঁজ করে নেই নর্মালি। জাহিদ ভাই যদি আমার সাথে অ্যাগ্রি করে, যে যখনই একটা দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেখানে রাজনৈতিক দলগুলো যখন প্রতিদ্বন্দ্বিতা করে, সেখানে তারা একটা ম্যানিফেস্টো দেয় যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আগামী 4 বছর বা 5 বছরের জন্য আমরা কী ধরনের অর্থনীতি, কী ধরনের জীবনমান উন্নয়ন করতে চাই, কী ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চাই, ইনফ্লেশনকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই, এই ধরনের কতগুলো কমিটমেন্ট জাতির সামনে দেয়। পরবর্তীকালে যদি যে কোনো দল যখন সরকারে আসে, তখন আমরা কম্পেয়ার করি যে ওনারা যে ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টটা জাতির সামনে করছে, জনগণকে করছে, তার সাথে আমরা একটা তুলনা করি। এখন বর্তমানে আমাদের দেশে যে সরকার আছে, যদিও আমরা জনসমর্থিত বলি, পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর সমর্থিত বলি, বা আমরা নিজেরাও সমর্থন করি, সব ঠিক আছে, কিন্তু ওনাদের তো এমন কোনো ম্যানিফেস্টো বা এমন কোনো কিছু নাই। অর্থাৎ ওনারা দায়িত্বে আছেন, ওনারা দায়িত্ব পালন করতেছেন, ক্ষমতার ব্যবহারও করতেছেন, কিন্তু এই যে দায়িত্বটা তো ওনারা পাইছেন, সেই দায়িত্বকে যদি বিশ্লেষণ করে যদি আমরা ভবিষ্যৎ তুলনা করি, তাহলে তো ওই রকম তুলনা করার মতো আমার হাতে কিছু নাই। তো সেজন্য আমি মনে করি যে ওনারা বাস্তবমুখী বলছেন। আমাদের দেশে গত এই 50 বছর থেকে দেখতেছি, যখনই বাজেট দেওয়া হয়, একদল রাস্তায় চিৎকার দেয় এটা জনগণের বিরোধী বাজেট, আরেক দল চিৎকার দেয় এটা গণমুখী বাজেট। তো এখন তো এরা না গণমুখী, না জনমুখী, নাকি জনবিরোধী, এটা তো আমরা কিভাবে বুঝবো? এটা তো বোঝার কোনো উপায় নেই। ওই বুঝি আমরা সেই ম্যানিফেস্টো থেকে। তো এখন বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, যেমন ওনার দেখতেছি আপনাদের এখান থেকে ওনারা ধরছেন যে 3.97% জিডিপি প্রবৃদ্ধি ওনারা হাতে নিয়েছেন, 6% ইনফ্লেশন। গত 3 বছর থেকে বাংলাদেশের ইনফ্লেশন 10% বা তার উপরে বা তার কাছাকাছি। হঠাৎ করে 6% যদি ওনারা কমিয়ে আনতে চান, প্রথমে আমার বুঝতে হবে যে উচ্চ মূল্যস্ফীতি কোত্থেকে হয়। একটা হয়তো হয় ব্যয়ের ধাক্কা, অথবা আপনার
সাপ্লাই চেইনে আপনার কোনো গণ্ডগোল আছে। তো এখন যদি অতিরিক্ত ব্যয় যদি আপনি উচ্চ মূল্যস্ফীতি হয়, তাহলে অতিরিক্ত আয় করতে হবে আপনাকে, আয় না করলে তো সেটা হবে না। আর যদি সাপ্লাই সংকট থেকে যদি উচ্চ মূল্যস্ফীতি হয়, তাহলে অলরেডি আমরা সাপ্লাই সংকটে আছি ইনিওয়ে। তো এখন প্রশ্ন হলো এই মূল্যস্ফীতি ওরা একদম 10 থেকে 6 নামাতে পারবে, এটা আমার কাছে এই মুহূর্তে বিশ্বাসযোগ্য না। 2, আপনি যদি প্রবৃদ্ধি ধরেন, ওনারা ধরতেছে যে আমরা 3.97% আমরা প্রবৃদ্ধি বাড়াতে চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি। আচ্ছা, সরি, এই বছর হয়েছে 3.97%, এই বছর দেখাচ্ছে। হ্যাঁ, তো আগে এবছর 5.5% যদি বাড়াতে চান, একটা জিনিস বুঝতে হবে যে একটা দেশে যদি আমাদের অ্যাভারেজ জনসংখ্যা বৃদ্ধির হার 1.3%, সেখানে আমি মনে করি যে, বা আমরা ঐতিহাসিকভাবে যেটা দেখছি, যদি আপনি গত বছরের সমানও গরিব থাকতে চান, তাহলে ন্যূনতম 4.5% প্রবৃদ্ধি আমাদের দরকার। কিন্তু প্রবৃদ্ধির সাথে আবার জীবনমানের একটা সম্পর্ক আছে, সব প্রবৃদ্ধি কিন্তু জীবনমানে কন্ট্রিবিউশন করে না। এই যে প্রবৃদ্ধিটাকে বা সম্পদ সৃষ্টিটাকে যখন আপনি জীবনমানে ট্রান্সফার করবেন, সেখানেই সরকারের এই দায়িত্বটা আসে যে কীভাবে আপনি সৃষ্ট সম্পদ কিভাবে আপনি বিলি বন্টন করতে চান জনগণের কাছে। সেখানেই রাজনৈতিক কমিটমেন্ট, সেখানে রাজনৈতিক দল, সেখানে দেশের রাজনীতির এই কার্যক্রমটা চলে আসে। আপনার আসবো আমরা ডক্টর জাহিদ সাত্তারের কাছ থেকে শুনতে চাই যে উনি একাডেমিশিয়ান এবং অর্থনীতি নিয়ে ব্যাপক গবেষণা করেন। সরকারের যে এইবারের লক্ষ্যমাত্রা, জিডিপির লক্ষ্যমাত্রা বলি আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা বলি, আমরা তো বুঝতেই পারছি যে এটি একটি সংকোচনমূলক বাজেট হতে যাচ্ছে। সরকার আসলে প্রবৃদ্ধির জায়গাটাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে আমাদের তো কর্মসংস্থানটাও গুরুত্বপূর্ণ, বিনিয়োগটাও গুরুত্বপূর্ণ। এই যে সরকারের যে এখন নীতি কৌশল, সেই জায়গাটাতে কর্মসংস্থানটা বাধাগ্রস্ত হবে কিনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে মিন্টু ভাইয়ের মতো একজন বিজ্ঞ ব্যক্তির সাথে আমাকে বসেছে, এটাই মানে খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ এটা। তো ওনার কথা শুনলাম, উনি বেশ সুন্দর করে পটভূমিটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে ওনাদের রাজনৈতিক সেই পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে উনি ঠিকই বলেছেন যে ওনারা তো সাধারণত একটা পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট বাজেটে দেখতে পান, তখন একদল পক্ষে থাকে, একদল বিপক্ষে থাকে, এগুলো সব ঠিকই। তো এখন এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদেরও এখন যে দায়িত্বটা আছে, যে কিছুদিন ওনারা আছেন, সেই সময়ের মধ্যে বাজেটের একটা কার্যকরী হতে হচ্ছে, বাজেটটা একটা দিতে হবে। কারণ বছরের যে আয় ব্যয়ের একটা হিসাব সরকারের এটা করতে হয়, এবং সরকার যখন ব্যয় করে, সেই ব্যয়ের তো এটা আইনত একটা অ্যাপ্রুভাল লাগে, সেই কাজটা ওনাদের করতে হচ্ছে। তো আপনার প্রশ্ন বেশ কয়েকটা আছে এখানে। এই বাজেটে এটা মোটেই উচ্চাভিলাষী বাজেট না। এটা আমি তো 30 বছর থেকে প্রত্যেক বছরের বাজেট আমি দেখছি, এবং আমার কাছে এই বাজেটটা বেশ ভিন্ন ধরনের বাজেট। কিন্তু এক নম্বর, এটা মানে একটা খুবই সংযত বাজেট, এবং এই বাজেটের সংযত কিনা উচ্চাভিলাষী কিনা এটা আসলে এই সংখ্যা দিয়ে বোঝা যাবে না। এই যে আপনি 7,90,000 কোটি টাকার এইসব নম্বর, বরঞ্চ জাতীয় উৎপাদের কত শতক এই ব্যয়টা এবং যে রাজস্ব আয়ের যে হিসাব এবং ঘাটতির হিসাব, এটার জাতীয় উৎপাদের সাথে তুলনা করে আমাদের বুঝতে হবে যে আসলে এই বাজেটটা কত বড়। সো ওইখানেই দেখছি আমি যে এই যে 7,90,000 কোটি টাকার যে ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে, এটা জাতীয় উৎপাদের 12.1 বা 2% হচ্ছে। কারণ জাতীয় উৎপাদের একটা হিসাব করা হয়েছে 65 লক্ষ কোটি টাকা, $65 ট্রিলিয়ন টাকা।
সো এই 12.1% যে ব্যয় হিসাব, এটা খুবই কম, মানে অন্য বছরের তুলনায় সবসময় কিন্তু উচ্চাভিলাষী বাজেট হতো, মানে কি জাতীয় উৎপাদের 16%, 17% পর্যন্ত আমি দেখেছি। এবং আলটিমেটলি কিন্তু ব্যয়ও করা যেত না, আলটিমেটলি ওই 14%, 13%-এর কোঠায় থেকে যেত ব্যয়টা। সো বর্তমানে যে হিসাবটাকে, ব্যয়ের হিসাব যেটা করা হয়েছে, এটা ভেরি রিয়েলিস্টিক, সংযত বাজেট বলা যাবে। অন্যদিকে যে রাজস্ব আয়ের যে হিসাবটা করা হয়েছে, এইটাতে একটু মানে একটু আশা আছে যে রাজস্ব আরেকটু বাড়ানো দরকার, কারণ রাজস্ব না বাড়ালে তো অসুবিধা আছে। এখন রাজস্ব বাড়াবার যে পদ্ধতি, স্ট্র্যাটেজিগুলো, কৌশলগুলো আছে, এই কৌশলের মধ্যে মানে কোনো অর্থনৈতিক সংস্কার, মানে আমরা আশা করছি যে কিছু ট্যাক্সের সংস্কার হবে, অর্থনৈতিক নীতিতে কিছু সংস্কার হবে, এগুলো কিন্তু রাজস্ব আয়ের মধ্যে লক্ষণীয় হবে। এবং যে ঘাটতিটা ধরা হয়েছে, এটাও খুব ভেরি লিমিটেড ঘাটতি, 3.6% জাতীয় উৎপাদের। এটা সহনশীল এবং খুব একটা বেশি, সবসময় আমাদের টার্গেট হয় 5%, জাতীয় উৎপাদের 5% হয়, কিন্তু আসলে আলটিমেটলি গিয়ে বেশিরভাগ সময় আমি 20-25 বছরের ঘাটতি হিসাব দেখেছি, 4%-এর বেশি, অ্যাভারেজ আমাদের 4%-এ আসছে। তবে ওই শুধু কোভিডের বছরে আমরা একটু 5.5 টার্গেট করেছিল, বোধহয় 6, কিন্তু 5.5-এর বেশি হয়। সো এইগুলো নিয়ে মোটামুটি দেখা যাচ্ছে ওভারঅল বাজেটটা সংযত বাজেট। স্যার, এই বাজেট ঘাটতি নিয়ে আমি একটু জনাব আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছ থেকে যেতে চাই যে এই বাজেট ঘাটতি মেটানোর জন্য আসলে সরকার প্রতিটি সব সরকারই আসলে খুব সহজ সমাধানের দিকে যায়। দেখা যায় কি অভ্যন্তরীণ উৎসের দিকে সবচেয়ে বেশি নজর থাকে, এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে যেহেতু ঋণ নেওয়া খুব সহজ, সেই জায়গাটাতে এবারও কিন্তু সরকারের একটি বড় টার্গেট আছে যে 1,05,000 কোটি টাকা ব্যাংক থেকে নিবে। এখন ব্যাংকের যে অবস্থা, আপনি একটা ব্যাংকের চেয়ারম্যানও, ব্যাংকের এখন তারল্যের যে অবস্থা, অন্যদিকে বিনিয়োগের যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে সরকারের যে সামনের দিনে যে টার্গেট, সেটিকে আপনি কিভাবে মানে মূল্যায়ন করবেন? কারণ হচ্ছে বিনিয়োগ তো স্থবির হয়ে আছে, নতুন বিনিয়োগ তাহলে আসবে কোত্থেকে? আমি জাহিদি ভাইয়ের কথা সূত্র ধরে কয়েকটা কথা বলি। প্রথম কথা হলো, একটা দেশে ঘাটতি বাজেট এটা অমূলক কিছু না, বাট ঘাটতিরও একটা, যদি আপনি বিশ্বব্যাপী দেখেন তাহলে এবারে সবাই মনে করে যে যদি 3% ঘাটতি হয় এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। এর কারণ বাট কত হলো যে আপনি যে এই যে ঘাটতিটা করলেন, আপনি যে লোনটা নিলেন, সেই টাকাটা দিয়ে আপনি কি করবেন? একটা হতে পারে টাকাটা আপনি এনে খেয়ে দিয়ে শেষ করে দিলেন, এটা আপনার নিজের ফ্যামিলিতে আপনি বিচার বিবেচনা করেন। আপনি যদি একটা লোক থেকে ধান নেন, ধান নিয়ে যদি আপনি বাজারে গিয়া এই বিস্কিট টিস্কিট কিনে খেয়ে ফেলাইলেন, তো এটা আজ ধান নিলেন, ধান রইয়া গেল, কিন্তু খানাটাও করে আপনার শেষ। আর একটা হতে পারে যদি ওই ধারটা এনে যদি আপনার বাড়ির খুঁটিটা যদি বানান, তাহলে আপনার বাড়িটা শক্তিশালী হলো, ঝড় তুফান থেকে আপনাকে বাঁচতে পারলেন। আরেকটা আছে যে আপনি এমন একটা ইনভেস্টমেন্ট করলেন বা বিনিয়োগ করলেন, আপনার মনে করেন আপনার যে ধান প্রোডাকশন করবেন, সেখানে বিনিয়োগ করলেন, ফার্টিলাইজার কিনলেন, পেস্টিসাইড কিনলেন, তাহলে আগামী বছর ধান উৎপাদন হবে, যে উৎপাদনের মাধ্যমে আপনি বিনিয়োগটা ফেরত পাইবেন, একই সাথে আপনার ফ্যামিলির মান উন্নয়ন হবে, জীবন মান উন্নয়ন হবে। তো এখন ধার দিয়ে আমরা কি করি? এখন সমস্যা বাংলাদেশের, আমি যেটা মনে করি যে বাজেট ঘাটতি তো আছে একটা, কিন্তু বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রা লোন 104 বিলিয়ন। আমাদের যত আপনি যে বাজেট দেখতেছেন তাতে প্রায় 15% টাকা চলে যাবে দেশি এবং বিদেশি মুদ্রার সুদের উপর। এখন দেশীয় মুদ্রা যদি আপনি লোন নেন, এটা তেমন সমস্যা হয় না, কিন্তু বিদেশি মুদ্রা যখন লোন নেন, এই যে নাম্বারটা দিচ্ছে যে আমরা সুদ পেমেন্ট করতেছি বা রিপেমেন্ট করতেছি এত টাকা, এটার ভিতরে কিন্তু একটা চুরি, এবং মানে চুরি বলবো না আমি, এটার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে। যেমন আপনি এখন বাংলাদেশের এই মুহূর্তে বলতেছে যে আমাদের $105 বিলিয়ন বিদেশি মুদ্রায় আমাদের
কি বলে লোন, ওটা, হ্যাঁ, কিন্তু এর ভিতরে সরকারের হলো আবার মনে করেন 84 সরকারের। সরকারের, বাকিটা হলো বেসরকারি খাতে বা যেই খাতেরই হোক, এই টাকাটা যখন আপনি রিপেমেন্ট করবেন, সুদ শিখাতে ওই ডলারের উপরে ডলারের সুদ হবে 5% হোক, 3% হোক, 1% হোক। কিন্তু যখন আপনার টাকার ডিভ্যালুয়েশন হয়, আপনাকে কিন্তু আরো অনেক বেশি টাকা পেমেন্ট করতে হয়। রাইট। যেমন এই মুহূর্তে যদি আমি দেখি, তাহলে আমি মনে করি সরকারের টোটাল লোন যা বলতেছে বছরের শেষে কিন্তু তার থেকে অনেক বেশি হবে। এই জন্য যে এই যে 80 বা 85 বিলিয়ন ডলার যেটা সরকারি লোন রিপেমেন্ট করতে হবে, অ্যাবাউট $2 বিলিয়ন লোন, আরও মনে করেন 800-900 মিলিয়ন যেটা হবে সুদ। এই টাকাটা তো আপনি প্রথমত টাকাতে পেমেন্ট করেন ব্যাংকের, ব্যাংক তখন এটাকে ডলার কনভার্সন করে বিদেশে পাঠায়। তাতে আমি মনে করি এই যে 15% যেটা বলতে যে আমাদের সুদ ব্যয় হবে, এই ফিগারটা কারেক্ট না, এটা আরো বেড়ে যাবে। এটা অনেক বেশি হবে, কারণ এখানে সুদও অ্যাড হবে, সুদের সাথে আপনার এক্সচেঞ্জ যে ডিভ্যালুয়েশনের জন্য যে এক্সট্রা টাকা দিতে হবে। যেমন গত বছর 102 টাকা করেছিল বাজেটের সময়, পরবর্তীকালে এখন হচ্ছে 122 টাকা। এখন এই বছর যে ডলার পেমেন্ট করবেন আপনার, সেটা তো 22 টাকা বেশি দিবেন। তো সেজন্যই সুদের সাথে এক্সচেঞ্জ লস যেটা, কারণ আলটিমেটলি তো টাকাটা আসতেছে একই রেভিনিউ থেকে। এখন বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জে আমরা যে লোন পাই বা আমরা যে আমাদের টাকাটা আসে, তার অলমোস্ট 1/3 আমরা দিয়ে দিচ্ছি Right. রিপেমেন্ট করার জন্য। ভবিষ্যতে কিন্তু এটা আরো বেশি দিতে হবে। বেশি দিতে হবে, জি। তো সেজন্য সেটা আমি নিয়ে মনে একটা করি চাপ। একদিক দিয়ে আমাদের সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে, অন্য দিক দিয়ে একটা জিনিস আমি দেখতেছি যে বাজেটের আকারটা বড় করে নাই। 797 কোটি টাকা থেকে এবারে 790 এনেছে, অর্থাৎ 7,000 কোটি টাকা কমাইছে। বাংলাদেশের গত 20 বছরে যদি আমরা বাজেট দেখি, নাই। প্রত্যেক বছরে 15-16% বাড়ায়, তো এবারে দেখা যাচ্ছে কমাচ্ছে। তাতে মুদ্রানীতি যে সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে, সাথে একদম তার সাথে রাজস্ব নীতির একটা সামঞ্জস্য আমি খুঁজে পাচ্ছি, এটা হলো ভালো জিনিস। এটা একটা ভালো জিনিস, জি। অবশ্যই আমরা আবার আলোচনায় আসবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাজেট, আজকের যে বাজেট ঘোষণা হবে তার বিস্তারিত নানান বিষয় নিয়ে। আমরা শেষ সময় হলো বিরতির, বাজেটের 16 আনায় ফিরছি একটু পর, সাথে থাকবেন। স্বাগত আরেকবার, দেখছেন বাজেটের 16 আনা। আমাদের সাথে দুজন অতিথি আছেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু এবং অর্থনীতিবিদ ডক্টর জায়েজি সাত্তার। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আসলে আমাদের হাতে বাজেটের বেশ কিছু তথ্য এর মধ্যে আমাদের কাছে চলেছে, বিশেষ করে সরকারের যে শুল্ক নীতি, সেই শুল্কের জায়গাগুলোতে এবার বেশ কিছু জিনিসের দাম কমছে। এলএনজি আমদানিতে ভ্যাট প্রত্যাহার হচ্ছে, জ্বালানি তেলের শুল্ক কমছে, চামড়া শিল্পে ছাড় দেওয়া হচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে দাম কমছে, খরচ কমছে, চিনি, সয়াবিন তেল, কাগজের শিল্প, বেশ কিছু পণ্যের আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যার উন্নয়নে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। বিপরীতে বাড়ছে রড সিমেন্টের দাম বাড়বে, এসি, ফ্রিজ, মোটরসাইকেল অর্থাৎ ইলেকট্রনিক সামগ্রী যেগুলো আমাদের দেশে উৎপাদিত হয় সেগুলোর মোবাইল ফোনের দাম বাড়বে, ব্যাটারি চালিত রিক্সা, এরকম অনেক তথ্য আছে। তবে একটি সিগনিফিকেন্ট বিষয় আমি একটু দেখতে চাই যে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ দিয়েছে বাংলাদেশকে, সেই ট্যারিফটাকে যাতে সামনে, আমরা জানি যে 3 মাস পর নেগোসিয়েশনের সময় আছে, সেটিরই পূর্ব প্রস্তুতি হিসেবে বাজেটে আমরা যেটি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র থেকে আমরা যেসব পণ্য আমদানি করি তার 110টি পণ্যে আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেটে কমানো হচ্ছে 65টি পণ্যে, সম্পূরক শুল্ক প্রত্যাহার হচ্ছে 9টি পণ্যে এবং সম্পূরক শুল্ক কমানো হচ্ছে 442টি পণ্যে। যুক্তরাষ্ট্র থেকে আমরা আসলে অনেক পণ্য আমদানি করি, হয়তো খুব ছোট আকারে হতে পারে, সবচেয়ে বেশি আমদানি করি আমরা তুলা, গম থেকে শুরু করে অন্যান্য খুব ছোটোখাটো খুব বিষয় পণ্যগুলো। এই যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আমি ডক্টর জায়েজি সাত্তারের কাছ থেকে জানতে চাইবো যে এই সিদ্ধান্তটি সরকারের নিশ্চয়ই ইতিবাচক একটি পদক্ষেপ, আপনি নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ। এটা একটা বড় মানে বাজেটের একটা বড় অংশ, এই যে শুল্ক আরোপ করা বা কমিয়ে দেওয়া এবং শুল্ক নীতিটা। শুল্ক বাড়ালাম কমালাম এটা প্রায় রিপোর্ট থাকে, কিন্তু এটার মধ্যে একটা শুল্ক নীতি কি আছে, এর মধ্যে ন্যাশনাল ট্যারিফ পলিসি কিছু আছে কিনা, এটা দেখার বিষয়। এখানে বর্তমানে বাংলাদেশের শুল্ক স্ট্রাকচারটা, মানে ট্যারিফ স্ট্রাকচার, এরা হাইলি কমপ্লেক্স হয়ে গেছে। কারণ আমরা শুধু কাস্টম ডিউটি দিয়ে থাকি না, কাস্টম ডিউটির উপরে আরও আছে রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট আছে, তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট, এগুলো সব নিয়ে
WTO বলে যে বাংলাদেশের এই শুল্ক স্ট্রাকচারটা খুব কমপ্লেক্স, এবং USTR যখন আমেরিকা আমাদের উপরে 37% একটা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করলো, মানে করার প্ল্যান করছে আর কি। সো সেখানে তারাও বলেছে যে তোমাদের শুল্ক একে তো বেশি, তারপরে কমপ্লেক্স এবং নানান রকম তারা পয়েন্ট আউট করেছে। তো আমাদের এখানে যে এই যে এখন আপনি যে ফিরিস্তিটা দিলেন, এখন পর্যন্ত আমি দেখিনি কতগুলো শুল্ক কমেছে, কমবে আমার মনে হয়, কতগুলো বাড়বে। কিন্তু আমাদের শুল্ক নীতিতে কী দেখাচ্ছে, আমাদের শুল্ক একে তো হচ্ছে মানে খুবই হাই রেট, মানে অ্যাভারেজ, আমাদের অ্যাভারেজ যেটা আমরা ট্যারিফ বলি, অ্যাভারেজ ট্যারিফ 28%, যেখানে বিশ্বের অ্যাভারেজ এখানে 6% এসে গেছে। লো ইনকাম, আমরা যেই লেভেলে আছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, এর অ্যাভারেজ হচ্ছে 7% শুল্ক, আমরা সেখানে 28%-এ আছি। সো আমাদের শুল্ক অনেক কমাতে হবে আর রেশনালাইজ করতে হবে, দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে কমাতে হবে, আরেকটা হচ্ছে রেশনালাইজ করতে হবে। এখানে সবসময় যে প্রশ্নটা আসে যে আমরা যদি শুল্ক কমিয়ে দিই তাহলে রাজস্ব আর আসবে না, ওনারা কিন্তু সবসময় বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়টা আসবে। কিন্তু শুল্ক রেশনালাইজ করলে এবং শুল্ক কমালে এর অর্থ নয় যে রাজস্ব কমে যাবে, কারণ শুল্ক কমানো হচ্ছে কি কমানোর জন্য না, কমাবার একটা তো এফেক্ট হচ্ছে প্রাইস লেভেলের উপরে। শুল্ক কমালে বাংলাদেশের শুল্ক এত বেশি যে বাংলাদেশের কনজিউমাররা, সাধারণ ভোক্তারা আন্তর্জাতিক দামের চেয়ে জিনিস, কনজিউমার ভোগ্য পণ্যের উপরে আমরা আন্তর্জাতিক দামের চেয়ে প্রায় 50, 60, 70% বেশি দামে জিনিসপত্র কিনি। এই একটা বড় সমস্যা রয়ে গেছে, মানে কনজিউমার দে আর ট্যাক্সড। এটা প্রোটেকশনের জন্য হতে পারে, রাজস্বের জন্য হতে পারে। আরেকটা যেটা বলছিলাম সেখানে এই যে শুল্ক, আমরা একটা রাজস্ব একটা অবজেক্টিভ, আরেকটা হচ্ছে সুরক্ষা, শিল্প সুরক্ষা একটা অবজেক্টিভ। এই দুটো অবজেক্টিভ মিলে যখনই প্রশ্ন ওঠে যে আমরা একটু শুল্কটাকে রেশনালাইজ করি, তখনই বলে যে আচ্ছা আমরা রাজস্ব কোথা থেকে আসবে। আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব তো বাড়াতেই হবে, কিন্তু বাণিজ্য করের উপরে আমাদের যে নির্ভরশীলতা আছে এটা কমাতে হবে। সো চ্যালেঞ্জটা বুঝতে পারেন, একদিকে রাজস্ব ট্যাক্সের উপর নিশ্চয়ই আমাদের নির্ভরতাটা বাড়ানো উচিত, যেটি আসলে করা যাচ্ছে না। দেশীয় অর্থনৈতিক অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদেরকে রাজস্ব বাড়াতে হবে। কিন্তু রাজস্ব, এই যে শুল্ক রেশনালাইজেশন কিন্তু আমাদেরকে ইকোনমির প্রবৃদ্ধি বাড়াবে। তো শুল্ক রেশনালাইজেশন নট জাস্ট ফর রেশনালাইজেশন, নট জাস্ট ফর রিডিউসিং, মানে আপনাকে গ্রোথ, মানে ইকোনমির যে ডাইনামিজম আছে, এটা যত শুল্ক বেশি থাকে ততই ডাইনামিজম কম। এটা টু মাচ মানে কনস্ট্রেইন। আমরা একটু জনাব আব্দুল আল মিন্টুর কাছে শুনতে চাই যে এই যে উনি বলছেন যে আমাদের মানে শুল্ক হার কমালে রাজস্ব কমে যাবে। এবারও আমরা দেখতে পাচ্ছি রাজস্ব, মানে সরকার বাজেট কমিয়েছে ঠিকই, কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে অনেক বেশি। আমরা প্রতিবারই দেখি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন যে আমাদের উপর বেশি করের বোঝা চাপানো হচ্ছে, আমরা আসলে এটা তাদের সক্ষমতা নিয়ে তারা আসলে সবসময় একটি শঙ্কার মধ্যে থাকেন। এখন তো রাজস্ব বোর্ডের একটি টানাপোড়েন চলছে এক ধরনের সংস্কার নিয়ে। এমন পরিস্থিতিতে এই ধরনের একটি লক্ষ্যমাত্রা, অর্থনীতির যে অবস্থা, প্রবৃদ্ধি আপনি কম ধরছেন, বাজেটের আকার কম ধরছেন, কিন্তু আপনি আশা করছেন অনেক বেশি রাজস্ব আদায় হবে, এটি কি আপনার কাছে মানে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না? শুনুন না, আপনার রাজস্ব আদায়ও কম দেখাচ্ছে। যেটা আমি যে ইনফরমেশন পাইছি তাতে গত বছর আমাদের বাজেটে ছিল 5,41,000 কোটি, এবারে রেভিনিউ ধরছে 5,18,000। না, গতবার সংশোধিত ইয়েতে কিন্তু অনেক কমানো হয়েছে, কমাইছে, কিন্তু এখন এই বাজেটে যেটা দিচ্ছে 5,18,000 টাকা, যেটা আমি যা পাইলাম আর কি। এখানে দু একটা কথা আপনাকে বলি। জাহিদি ভাই যে কথাগুলো বলছে যে আপনি তো আমাদের অ্যাভারেজ সব একত্র করলে আমাদের শুল্কের হার বা ট্যাক্সের হার 28% বললেন উনি, ওইটাই ঠিক। আর অন্যান্য দেশে অ্যাভারেজ 7, 8 বা আরও কম, 6%। যত দেশ উন্নত তত এগুলি কম। কিন্তু আপনার 28% রেখে এখনো আমাদের কর জিডিপির রেশিও মাত্র 7.8%। এটা হলো দুনিয়ার সবচেয়ে কম। এখন আপনি চিন্তা করেন যে 18 কোটি লোকের একটা দেশে
আপনার ট্যাক্সেস রেট ইজ ভেরি হাই, কিন্তু কর জিডিপি রেশিও ইজ অ্যাবসোলুটলি লো। রাইট। আমাদের পাশাপাশি নেপালে হইলো অ্যাবাউট 16%, ইন্ডিয়াতে হইলো অ্যাবাউট 13 থেকে 14 ভিতরে এখন, পাকিস্তানও এটা অ্যাবাউট 11 থেকে 12%। এখন আমাদের প্রশ্ন করা উচিত যে আমরা এত শুল্ক বাড়িয়ে রেখে আমরা কি আমাদের রাজস্ব আয় বাড়াতে পারতেছি? না, কারণ রাজস্ব এই ট্যাক্সের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের একটা সম্পর্ক আছে। যত আপনার ট্যাক্স বেশি রাখবেন তত অর্থনৈতিক কর্মকাণ্ড কম হবে, ততই আপনার রাজস্ব আয় কম হবে। এখন প্রশ্নটা হলো ট্যাক্স তো দুই রকমের, একটা হলো যেটা অর্থনৈতিক পরিভাষা বলা যায় যে প্রগ্রেসিভ ট্যাক্স, আর একটা হলো রিগ্রেসিভ ট্যাক্স। প্রগ্রেসিভ হলো ইনকাম ট্যাক্স, আপনার আয় বেশি করবেন আপনার ট্যাক্স বেশি দেবেন। রিগ্রেসিভ ট্যাক্স হলো আয় যাই করেন আপনার ট্যাক্স সমান। যেমন বিএটি, আপনি একটা সাবান কিনতে যান, সাবানের উপরে যদি 15% ব্যাট থাকে, তাহলে যে বেচারা রিক্সা চালায় সেই যে ব্যাটটা দিচ্ছে, যে যার বেতন বা যার আয় টাকা, উনি একই সমান দিচ্ছে। এটাকে অর্থনৈতিক পরিবেশ হলো রিগ্রেসিভ ট্যাক্স। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো গত বছর আমাদের রিগ্রেসিভ ট্যাক্স অর্থাৎ পশ্চাৎমুখী ট্যাক্স ইনকাম ট্যাক্স থেকে বেশি হয়ে যাচ্ছে। তো একটা সমাজ যখন তার রিগ্রেসিভ ট্যাক্সের উপর নির্ভর করে, সেই সমাজের কিন্তু বিভিন্ন ধরনের মানুষের জীবন মানের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সেজন্য এখন আমার কথা হলো যে আমাদের তো এই একটা দেশ 18 কোটি লোকের দেশ, 22 লক্ষ লোকের 3 নাম্বার আছে, 12 লক্ষ লোক ওই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে, আর 6 কি 7 লক্ষ লোক সামান্য ইনকাম ট্যাক্স দেয়। এটা কারণটা কি আপনাকে বুঝতে হবে? কারণটা হলো ইট ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড, যে তার পেছনে সব সময় নষ্ট করে ইনকাম ট্যাক্স আলাদা। কি জন্য? যে ওই দুর্নীতি ও মুক্তমুখী এগুলি। ধরুন আপনি যদি আমেরিকাতে একটা ট্যাক্স রিটার্ন দেন, সেখানে বাই ল আপনি হয়তো মনে করেন 1 মিলিয়ন লোকের ভিতরে একজনের ট্যাক্স ওরা চেক করবে, আর এখানে বাই ল আর উইদাউট ল যদি 100 লোকে দেয়, তো 100 জনকেই আপনি অ্যাসেসমেন্ট করতে হয়, ওদের পৃথিবীতে যাই ঘুরতে হয়। আপনার রিয়েলি খরচ করলেন একটা দিয়ে 10 টাকা, ইনকাম ট্যাক্স অফিসার বলবে যে না আপনার এখানে 8 টাকা খরচ হয়েছে, 2 টাকার ট্যাক্স দেন। তো যতদিন পর্যন্ত আপনি এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে বের হতে না পারবেন, ততদিন আপনার কর বাড়বে না, রাজস্ব আয় বাড়বে না, এবং আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডও বেশি হবে না। আপনার মানে যে উন্নয়ন আমরা চাচ্ছি সে উন্নয়ন হবে না। আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর এসে আমরা আমাদের কয়েকজন অর্থনীতিবিদ আমাদের সাথে কথা বলেছেন বাজেট নিয়ে, আমরা তাদের বক্তব্য শুনবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি বিরতিতে। দর্শক, বাজেটের চলো নাই, বিরতিতে যাচ্ছি। স্বাগত আরেকবার, দেখছেন বাজেটের 16 আনা। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত, আমাদের সাথে অতিথি আছেন সাবেক সভাপতি এফবিসিসি আব্দুল আওয়াল মিন্টু এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদি সত্তার। আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম। বাজেট নিয়ে আমাদের কয়েকজন অর্থনীতিবিদদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আসলে বাজেট নিয়ে কি ভাবছেন আমরা একটু দেখে আসতে চাই। এই গভর্নমেন্ট বেশি মনোযোগ দিবে স্টেবিলিটির দিকে, মুদ্রাস্ফীতি কমানোর দিকে, আওয়ামী লীগের ত্রুটিগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে। কিন্তু এটা করতে গিয়ে একটা বিপদ হতে পারে, সেটা হলো যে গ্রোথ, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই ইস্যুগুলো লেস অ্যাড্রেসড হতে পারে। চলমান অর্থনৈতিক সংকটগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় বাজেটারি পদ্ধতিতে, সেটা করতে যেয়ে যদি মনে করেন যে অর্থনীতির আকারটা কিছু ছোটও হয়ে যায়, সেটাও আমাদেরকে এখন মেনে নিতে হবে। ডক্টর জাহিদি সত্তার, যেটি আমরা আসলে আলোচনা করছিলাম, ওনারাও কিন্তু একই কথা বলছেন। আমরা একটু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য দেখতে চাই। উনি আসলে কি বলেছেন। উনি কয়েকদিন আগেই বলেছিলেন যে এবারের বাজেটকে কোনোভাবে উচ্চাভিলাষী বাজেট বলা যাবে না, এই বাজেটে অবাস্তব এবং অবাস্তবায়নযোগ্য কোনো মিথ্যা আশ্বাস দেওয়া হবে না। তবে এটা ঠিক আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই বাজেটের আকার ছোট করা হচ্ছে। উনি আরও বলেছেন যে বেসরকারি খাতের যে ঋণ প্রবাহ কমে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে উনি বলছেন যে দেশি বিদেশি উৎস থেকে ধার তো নিতেই হবে, তবে দেশি উৎস থেকে কম ধার করব আমরা। বাজেট ঘাটতিও রাখবো মোট দেশীয় উৎপাদনের 5%-এর নিচে। ব্যাংক ঋণ বেশি নেব না, আর বেসরকারি খাতের প্রবৃদ্ধির জন্য আমরা বাজেটে ব্যবসা বান্ধব উদ্যোগ নিচ্ছি।
এই যে ব্যবসা বান্ধব উদ্যোগের কথা বলছেন, ব্যবসা বান্ধব উদ্যোগ আসলে কি হতে পারে মানে এবারে বাজেটে? আমি তো দেখব বাণিজ্য নীতি এবং বাণিজ্য করের কি অবস্থা দাঁড়াচ্ছে সেটা। একটা সবচেয়ে ব্যবসা বান্ধব হচ্ছে বাণিজ্য করগুলি যদি আর কমিয়ে দেওয়া যায়, শুল্ক আরও কমিয়ে দেওয়া যায়, ট্রেড ওপেননেস আর একটু বাড়িয়ে দেওয়া যায়। এটা একটা আমরা একটা মানে খুব কঠিন জায়গায় এখানে আটকে আছে আজকে 15-20 বছর ধরে। মানে আমাদের যে শুল্ক লেভেল এবং যে শুল্ক সুরক্ষা, এফেক্টিভ প্রোটেকশন, এগুলো অনেক বেশি রয়ে গেছে। এর মধ্যে কোনো চেঞ্জ নেই, কোনো রেশনালাইজেশনও নাই। আশা করছি যে এই বাজেট আমি আরও যখন পুরো দেখব তখন এটা দেখতে পারবো। আরেকটা যেটা উনি বলছেন এটা খুবই ঠিক, এটা সংযত বাজেট। এবং এই যে বাজেট ঘাটতি, এটা আমরা লক্ষ্য করেন যে আমাদের কিন্তু বাজেট ঘাটতি সব দেশেই হয়, এটা এমন কিছু না। কিন্তু আমাদের ঘাটতিটা আমরা কি করছি এবং কিভাবে ঘাটতিটা পূরণ হচ্ছে, এটা একটা বড় কথা। আমাদের ঘাটতি আমরা দেখেছি যে ঘাটতির সাথে আমাদের যে উন্নয়ন বাজেট, এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার একটা সামঞ্জস্য আছে। এই যে এবারেও দেখছি এডিপির সাইজ হচ্ছে 2.2 ট্রিলিয়ন টাকা, মানে 2,26,000 ডেফিসিট আপনার 2,30,000 কোটি টাকা কাছাকাছি। সো আমরা এই যে ঘাটতিটা, বাজেট ঘাটতিটা হচ্ছে, এটা আমরা বিনিয়োগে লাগাচ্ছি বলে আমরা আশা করি। এবং বিনিয়োগ হলে বিনিয়োগ থেকে হবে প্রবৃদ্ধি থেকে আয় বাড়বে, কর্মসংস্থান বাড়বে, সেখান থেকে রাজস্ব আদায়ও বাড়বে। তো আজকে যদিও সংযত বাজেট, গ্রোথ টার্গেট কিন্তু 5.5% আছে, এটা খারাপ না। 5.5% বাংলাদেশের অর্থনীতির একটা মোমেন্টাম আছে। এটাকেও বাংলাদেশের ইকোনমি কখনো কিন্তু মন্দায় যায় না, রিসেশন হয় না, নেগেটিভে যায় না, গ্রোথ স্লো ডাউন হয়। সো 5.5% আমাদের জেনারেল ইকোনমির মোমেন্টাম ওই 5 থেকে 6% আছে। কোনো অর্থনৈতিক সংস্কার না হলেও 5-5.5 গ্রোথ হবে এমনিতে। জি, আমি জনাব আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছ থেকে একই প্রশ্নটা করতে চাই যে এই যে ব্যবসা বান্ধব করা হবে, আপনি কি সেরকম কোনো লক্ষণ দেখছেন যে আসলে মানে ওভারঅল যে পরিস্থিতি তাতে এই সরকারের পক্ষে ব্যবসা বান্ধব একটি অর্থনীতি পরিস্থিতি তৈরি করা সম্ভব? আপনি তো প্রথম আপনি যেটা দেখালেন এখন আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টার যে কমেন্ট, এর আগে তো গত 9 মাসে এই ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, বিনিয়োগ বাড়াইতে হইব, এরকম কোনো কথা কারো মুখ থেকে আমি শুনি নাই এই আজ 9 মাসে। মনে হয় যে আমরা একটা আইসোলেটেড দ্বীপে বসবাস করতেছি। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, রাজনীতি এবং অর্থনীতি এই দুটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, অনেকটা ভাই বোনের মতো। এমন কোনো দোষ দেখাতে পারবেন না যেখানে রাজনীতি খুব ভালো, অর্থনীতি খুব খারাপ, অথবা আদারওয়াইজ। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে দিন। কিন্তু এখন রাজনীতি নাই, আমি অর্থনীতি কোন দিকে যাবে এটা বলা বড় মুশকিল এই মুহূর্তে। আমি অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করার মতো কোনো লোক দেখি নাই। ঠিক আছে, সালাউদ্দিন সাহেব একটু করে, গভর্নর সাহেব একটু করে, বাট এগুলি ইনকোহেসিভ নেচার, মানে একটার সাথে একটা সামঞ্জস্য নাই। তো এখন প্রশ্ন যেটা হলো সেটা হলো, আমরা তো চাই বাজেট তো একটা অর্থ বিল, এটা একটা আইন, কিন্তু সংসদ নাই বিধায় এটাকে আইন বলতে পারবো না হয়তো, কিন্তু বাজেট সবসময় সংসদে পাস করা হয় এবং এটাকে অর্থ বিল বলা হয় এবং আইন বলা হয়। তো এই যে একটা আইন আপনি পাস করলেন, এখন যারা দিচ্ছেন এখন ওনাদের তো সে দায়িত্ব আর নাই। ধরেন ডিসেম্বরে বাদ দিয়া যখনই ইলেকশন হয় তাড়াতাড়ি, আমরা তো ডিসেম্বরে ইলেকশন চাই, ওনারা চলে গেলে উনি যে নাম্বারে দেখ, এই নাম্বারের জন্য তো আমরা কাকে যাই ধরবো যে আপনাকে সংকুচিত দিলেন না সংযমের সহিত দিলেন, কোনটা দিলেন, এটা হইল না, তাহলে কি হবে? তো মোট কথা হলো একটা জিনিস, আমরা চাই যে এই অর্থ বিলের মাধ্যমে যতটুকু ওনারা সংস্কার করতে পারে সংস্কার করা উচিত। বিকজ এই বাজেটের মাধ্যমে বা অর্থ বিলের মাধ্যমে সবসময় কিছু না কিছু সংস্কার আমরা আশা করি, এটা হলো মোর ইম্পর্টেন্ট জিনিস। বিকজ এটা আইন, সংস্কার আমরা করতেছি, কিন্তু কোনো সংস্কার আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। যেমন কতগুলো সংস্কার আছে, এটা নিয়ে তো রাজনীতিবিদদের সাথে বা রাজনৈতিক দলের সাথে কোনো বিরোধ নাই। যেমন আপনি যদি শিক্ষা সংস্কার করেন, সবাই আমরা বলতেছি বাংলাদেশে
যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে দুনিয়ার যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, মিল নেই। যেই যেই যে প্রযুক্তির ব্যবস্থাপনা এখন, এটা কোনো সম্পর্ক নাই। মানে এটা একটা দুই দিকে। আমরা যেরকম লোক টান সমাজে সেরকম লোক পান না, আর আমরা খালি শিক্ষিত বাড়াইতেছি। এবং বেকার বাংলাদেশে দেখেন বেকারের সংখ্যা কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা বেশি দান দিই অশিক্ষিত বেকারের সংখ্যা। তো শিক্ষা ব্যবস্থার সংস্কার, আপনি একটা লোক সামান্য একটু টাকা পয়সা থাকলে সে হয় ইন্ডিয়া যায়, না ব্যাংকক যায়, না সিঙ্গাপুর যায়, মানে চিকিৎসা করার জন্য। কেউ তো বলে নাই যে আপনারা স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করেন না। তো যারা মেনি সংস্কার ইচ্ছা করলে সরকার করতে পারে, কিন্তু 9 মাসে আমার একটা জিনিসও চোখে পড়ে না এখনো। অতএব ওনারা ভবিষ্যতে সংস্কার করবে এটার উপরে আমি এক প্রত্যয় বিশ্বাস করি না। জি, এখন পর্যন্ত যে একটু আপনাকে বলি, জাস্ট এক সেকেন্ড। জি। এখন এমন বাজেট হওয়া দরকার যেটা হলো অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করবে, যেখানে বিনিয়োগ বৃদ্ধি পাবে। কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি কম দেখি, এই জন্য দেশের সেভিংস রেট, বিগত তো অর্থনৈতিক কর্মকাণ্ড কম, দেশের সঞ্চয় কমে যাচ্ছে দিন দিন। সঞ্চয় যদি কম হয় তাহলে বিনিয়োগটা কোত্থেকে আসবে? যে কোনো দেশের বিনিয়োগের 97% অ্যাভারেজ আসে তার নিজস্ব সঞ্চয় থেকে। এখন আপনার সঞ্চয় কমে যাচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টরে লোন কমে যাচ্ছে। তো এখন বিনিয়োগ যদি কমে যায় তাহলে কি দাঁড়াবে? আপনার বেকারের সংখ্যা বেড়ে যাবে। বেকারের সংখ্যা যখনই বাড়বে তখন এই দেশে সামাজিক বিশৃঙ্খলা বেড়ে যাবে। সামাজিক বিশৃঙ্খলা বেড়ে যাওয়া মানে হলো কেউই আর্থিক মূলধন বিনিয়োগ করবে না সেখানে। সেজন্য আমি মনে করি যে সংস্কারগুলো দরকার, যেমন আইন শৃঙ্খলা ভালো করার জন্য, স্বাস্থ্য খাতের সংস্কার, এগুলি যদি ওনারা তাড়াতাড়ি করেন, ওনাদেরকেও আমরা মনে রাখবো, দেশের জন্য এটা উপকার হবে। অবশ্যই ডক্টর জাহিদ স্যারের কাছ থেকে জানতে চাইবো, সময় একেবারে শেষের দিকে, তো আমরা এই যে বলছেন যে উনি একটু চিন্তা ভাবনা করছেন ব্যবসা বাণিজ্যের উন্নয়নে, কিন্তু এই সরকার যখন প্রথম দায়িত্ব নেয় ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে, উনি একজন অর্থনীতিবিদ, উনি আরও অনেকগুলো অর্থনীতিবিদকে তো ওনার সাথে নিয়েছেন। সবাই আশা করেছিলেন যে ওনারা খুব দ্রুত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবেন। হ্যাঁ, অর্থনীতি হয়তো পুনরুদ্ধারের পথে আছে, কিন্তু যে ধরনের আশাগুলো করা হচ্ছিল, যে সংস্কারের জায়গাগুলো, সেগুলো সেভাবে দৃশ্যমান হচ্ছে না এখন পর্যন্ত। সেই জায়গাটাতে এই মানে সামনের 1 বছর নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন সংস্কার চান, কেমন পদক্ষেপ চান এই সরকারের কাছ থেকে, যদি আগামী 6 মাসও এই সরকার থাকে? অর্থনৈতিক সংস্কার কতগুলো জমে আছে, গত 20 বছর ধরে যে সংস্কারগুলো হয় নাই, সেগুলো দরকার ছিল। মৌলিক কথা হচ্ছে এই যে প্রাইভেট সেক্টরকে আরও সুযোগ করে দেওয়া, এই সংস্কারগুলো করা। তো এই সংস্কারগুলো অনেক গিঠা, মানে আমি একটা সংস্কারের কথা সময় বারবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে শুল্ক নীতি এবং বাণিজ্য নীতি, এই দুটো। বাণিজ্য নীতি ছাড়া, একটা ওপেন বাণিজ্য নীতি ছাড়া আমি প্রাইভেট সেক্টরের প্রসার, মানে প্রাইভেট সেক্টরের গ্রোথ এবং ডাইনামিজম আসতে পারে না। ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান ওপেন ট্রেড সিস্টেম, যেটা আমরা 90 দশকে কিন্তু করা হয়েছিল। আমাদের মানে তখনকার অর্থ মন্ত্রী সাইফুর রহমান সাহেব যে কতগুলো ডিপ রিফর্ম যেগুলো করে গেছে, মানে ইকোনমির চেহারা বদলে গেছিলো, সেই রিফর্মগুলোর সেকেন্ড রাউন্ডটা এখন খুবই দরকার ছিল। সো এখন আমি আশা করছি যে এখন কিছু বীজ রোপণ করা হয়েছে, সিডস হ্যাভ বিন লেড, কিন্তু এটার ফল আপনি এই বছরেই পাবেন এটা আশা করা যায় না। বাট আমার মনে হয় যদি কিছু মৌলিক সংস্কার আমরা বাজেটে দেখি, আজকে বাজেট যখন দেখব, আশা করব যে এটার ফল আগামী বছর না হলে তার পরের বছর আসবে। কারণ এই যে আমি যেটা বললাম, গিট্টা বেঁধে গেছে, কতগুলো অনেক সংস্কার হয় নাই, সেই গিট্টাটা খোলার তো দরকার ছিল। আমার আশা ছিল যে ওনারা কিছু এটা খুলবে এবং দরজাটা খুলে দেবে। আর 1 মিনিট মতো পাবো আমরা। আমি শেষ করতে চাই জনাব আব্দুল্লাহ মিন্টু, এই যে সংস্কারের কথাটা বলছে, সংস্কার করতে গেলেই দেখা যাচ্ছে যেখানে সংস্কার হচ্ছে সেখান থেকে এক ধরনের একটা বাধা তৈরি হচ্ছে। আমরা এনবিআরে দেখছি, আমরা সচিবালয়ে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি। তাহলে সরকারের আসলে এই জায়গায় কি আরেকটু কঠোর হয়ে সংস্কারগুলো করে ফেলা উচিত, নাকি তাদের সাথে একটা নেগোসিয়েট, মানে আসলে সরকার কি করবে এই সমাজে যে কোনো পরিবর্তন আপনি করতে চান, একটা স্বার্থান্বেষী গোষ্ঠী অলওয়েজ এটাকে বাধা দেয়। এটা হলো দুনিয়ার নিয়ম, এটা হলো দুনিয়ার প্রচলিত। এর মাধ্যমেই কিন্তু যারা সংস্কার করে তারা সংস্কার করে যায়।
রাইট। অতএব এই সরকার তো দায়বদ্ধতা কারো কাছে নাই। এই সরকার তো ইচ্ছা করলে অনেক সংস্কার করতে পারে। আমি তো মানুষের কাছে জেলা শুনি দুর্নীতি কি কমছে এখনো? তো আপনি তো প্রথম সংস্কার করেন, তাহলে দুর্নীতি কমে। এই যত বেশি আপনি রেগুলেটরি ওভাররিচ কমাবেন, বিধিবিধান কমাবেন, পশ্চাৎমুখী আইন কমাবেন, ততই দুর্নীতি সমাজ আস্তে আস্তে ব্যবস্থাপনা এমন হবে যেখানে দুর্নীতি কমবে। এখন যত বিধিবিধান তৈরি করে সব করে দুর্নীতি করার জন্য। জি, আমরা শেষ করবো। আপনি কি মনে করেন কিনা যে সরকার কঠোর হলেও সংস্কারগুলো করে ফেলা উচিত? যেসব খাতে করা দরকার এগুলি কঠোর হইয়া করা দরকার। কারণ ওনারা রাজনৈতিক সংস্কার করতে গেলে ওটা করতে পারবো না, কঠোর হইয়া কোনো লাভ হবে না। জি, অনেক কঠোর হইতে হইব ইমিডিয়েটলি শিক্ষা, স্বাস্থ্য। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ সাত্তার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আজকের এই দিনে আমাদের সাথে ছিলেন। কিছুক্ষণ পরে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটের সব খবরাখবর নিউজ 24 এর পর্দায় আপনারা দেখবেন। আশা করি আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।